নমস্কার সকলকে। স্বাগত জানাই গল্পের সন্ধানের ৫৬ নম্বর পর্বে। আজকের আমাদের বিশেষ নিবেদন অতৃপ্ত আত্মা। কলমে জয়িতা সাহা, কণ্ঠে আমি সায়নী। শুরু হচ্ছে আমাদের নতুন গা ছমছমে ভৌতিক গল্প। ভূত, আত্মা এই শব্দগুলো শুনলেই আমাদের অভ্যন্তরে একরকম গা ছমছমে অনুভূতির সঞ্চার ঘটে। অধিকাংশ ক্ষেত্রে আমাদের এটাই বদ্ধমূল ধারণা যে ভূত আত্মা মানেই খারাপ বা তাদের দ্বারা আমাদের ক্ষতি সাধন হবে, কিন্তু সবসময় তা হয় না। মানব সমাজে যেমন ভালো খারাপ উভয় ধরনের মানুষের অস্তিত্ব বর্তমান, ভৌতিক জগতেও তার অন্যথা ঘটে না। আজ এমনই একটি ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা। কোনো এক সময় প্রত্যন্ত এক গ্রামে শুভ্র আর নিলয় দুই বন্ধু থাকত। শুভ্র আর নিলয় দুজন দুজনের খুব কাছের বন্ধু ছিল, যাকে বলে একেবারে হরিহর আত্মা। তাদের গ্রামের সবাই তাদেরকে এক নামেই চিনত। শুভ্রর পরিবারে ছিল তার মা, বাবা আর তার একমাত্র বোন। সে এবং নিলয় একটা কারখানায় কাজ করত। একদিন প্রবল বৃষ্টির জন্য কারখানার সকলের তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। শুভ্র আর নিলয় শর্টকাটে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য এক গভীর জঙ্গলের পথ ধরে। ওই পথে ওরা খুব একটা যায় না, কারণ এই পথটা নিয়ে নানা রকম জনশ্রুতি শোনা যায়। শোনা যায় ওখানে থাকা বড় পাকুড় গাছে এক বৃদ্ধার আত্মা থাকে। সে অল্প বয়সী কাউকে দেখলে তাকে পিছন থেকে ডাকে, আর যদি সে একবার সেই ডাকে সাড়া দিয়ে পিছন ফিরে তাকায়, তাহলে নাকি সেই বৃদ্ধা সেই ছেলেটির প্রাণ শক্তি শুষে নিয়ে তাকে মেরে ফেলে। নিলয় বলে, এই সবই তো জনশ্রুতি, লোকমুখে শোনা গুজব। আজ অব্দি এরকম কিছু কি তোরা নিজের চোখে দেখেছিস বা কোনো সময় প্রমাণ পেয়েছিস? আজকের এই আধুনিক সময়ে এসেও তোরা যে কি করে এইসব গুজবে বিশ্বাস করিস, তোরাই জানিস। নিলয়ের কথা শুনে শুভ্র বলল, জনশ্রুতি যখন আছে তখন কিছু তো অবশ্যই আছে। কি দরকার বল ওই রাস্তা দিয়ে যাওয়ার? নিলয় বলল, আরে যাওয়াই যাক না, এতজন একসঙ্গে আছি, কি আর হবে? যদি তেমন কিছু হয় দেখা যাবে, চল যাওয়া যাক। বাকি সবাই আর অমত করল না। এটা দেখে শুভ্র আর বেশি কিছু বলল না। সে বাকিদের অনুসরণ করতে লাগলো। বেশ কিছুটা পথ যাওয়ার পর ওরা সবাই ওই পাকুড় গাছের সামনে পৌঁছালো। দলের সবাই ওই জায়গাটা পার হয়ে গেলেও শুভ্রর হঠাৎ করে কেমন যেন গা ছমছম করে উঠল। তার মনে হলো যেন কোনো কিছু একটা হঠাৎ করে তার মধ্যে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। দলের সঙ্গে যেতে যেতে নিলয় হঠাৎ চিৎকার করে উঠল, শুভ্র কোথায় গেল? ও তো আমাদের সঙ্গেই আসছিল, তাহলে কোথায় গেল? তখনই সঙ্গে সঙ্গে খোঁজ শুরু হলো। তারা কিছুটা পথ পিছিয়ে গিয়ে শুভ্রকে সেই পাকুড় গাছের কাছে অচৈতন্য অবস্থায় দেখতে পেল। অনেক ডাকাডাকির পরও যখন তার জ্ঞান ফিরল না, তখন সবাই মিলে ধরাধরি করে তাকে কোনো রকমে বাড়ি নিয়ে গেল। বাড়ি আনার পর অনেকটা সময় কেটে যাওয়ার পর যখন শুভ্রর জ্ঞান কোনো রকমে ফিরল, তখন তার গায়ে ভীষণ জ্বর, আর সে কিসব যেন বিড়বিড় করছিল। নিলয় একবার মুখের কাছে গিয়ে শোনার চেষ্টা করলো, কিন্তু কিছু বুঝতে পারল না। সেই রাতটা
কোনো রকমে কাটার পর পরের দিন সকাল থেকে শুভ্র কেমন যেন অসংলগ্ন আচরণ করতে লাগলো। সেদিন কাজ ছুটি থাকায় নিলয় সকালের দিকে বাজার থেকে কিছুটা চিকেন এনে ফ্রিজে রেখেছিল। শুভ্র হঠাৎ ফ্রিজ খুলে সেই চিকেনের প্যাকেট থেকে কাঁচা চিকেন খেতে শুরু করলো। নিলয় সেটা দেখতে পেয়ে তাকে আটকাতে গেলে শুভ্র তাকে সজোরে এক ধাক্কা মারল। এমন করে পরপর বেশ কয়েকদিন শুভ্র এরকম অস্বাভাবিক সমস্ত কাজ করতে লাগলো। শুভ্রদের সাথে একসাথে নিলয় থাকতো। শুভ্রর মা একদিন খুব অসহায় হয়ে কাঁদো কাঁদো অবস্থায় নিলয়কে বলল, বাবা, আমার ছেলেটাকে বাঁচাও। নিলয় বলল, কেন কাকিমা, কি হয়েছে? শুভ্র ঠিক আছে তো? শুভ্রর মা তখন বলল, শুভ্র গত রাতে কখন যেন বেরিয়ে গিয়ে সেই পাকুড় গাছটার কাছে চলে গিয়েছিল, আর ওখানে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। ভাগ্যিস পাড়ার কয়েকজন তখন ওই রাস্তা দিয়ে ফিরছিল, তাই কোনো রকমেই ওকে বাড়িতে দিয়ে গেছে। কিন্তু এরকম চলতে থাকলে আমার ছেলেটা যে আর বেশি দিন বাঁচবে না বাবা। তুমি কাল বাড়ি ছিলে না, তাই এসব কিছু জানো না। নিলয় বলল, তুমি শান্ত হও কাকিমা, আমি দেখছি কি করা যায়। আমার একজন পরিচিত আছে যে এই সব কিছু নিয়ে চর্চা করে, দেখছি কি করা যায়। সেই মতো পরের দিন নিলয় সেই লোকটার সাথে কথাবার্তা বলে তাকে বাড়িতে নিয়ে এলো। শুভ্রর শারীরিক অবস্থা ইতিমধ্যেই খুবই খারাপ হওয়ার কারণে সে বাড়িতেই ছিল কয়েকদিন যাবত। সেই লোকটি শুভ্রকে কিছুক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করার পর বলল, ওর ওপর কোনো বৃদ্ধার আত্মা ভর করেছে। তার পিণ্ডদান করা হয়নি বলে তার আত্মা এখনো মুক্তি পায়নি। সেই বৃদ্ধার তোমাদের বয়সী এক নাতি ছিল, যাকে সে খুব ভালোবাসত। সেই নাতির প্রতি তার মায়া এখনো কাটেনি, তাই সে তোমাদের বয়সী কাউকে দেখলেই তার মধ্যে প্রবেশ করার চেষ্টা করে। অনেকবার সে তার নাতির কাছেও যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার নাতির দেহে অনেক তাবিজ মাদুলি থাকার কারণে সে তার কাছে যেতে পারেনি। সবটা শোনার পর শুভ্রর মা তাকে ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলো, আমার ছেলেকে এই আত্মার হাত থেকে বাঁচানোর কি কোনো উপায় নেই? সাধু বাবা বললেন, উপায় একটাই আছে। তোদের মধ্যে কেউ যদি ওই বৃদ্ধার নাতির সঙ্গে যোগাযোগ করে তার নাতি এবং পরিবারের সাথে গিয়ে ওই বৃদ্ধার আত্মার সন্তুষ্টি কাজ সম্পন্ন করতে পারিস এবং ওই বৃদ্ধার নামে পিণ্ডদান করে তাকে জল দান করে তার আত্মার শান্তি দিতে পারিস, তবেই সে শুভ্রকে মুক্তি দিয়ে দেবে চিরতরে এবং সে বিদায় নেবে। সাধুর কথা মতো বৃদ্ধার পরিবারের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানানো হয়। বৃদ্ধার পরিবারের সবাই এবং তার একমাত্র নাতি গঙ্গায় গিয়ে তার নামে পিণ্ডদান করে এবং তার আত্মা সন্তুষ্টি ক্রিয়া সম্পন্ন করে। সবকিছু সম্পন্ন হওয়ার পর সেই বৃদ্ধার আত্মা শুভ্র দেহ থেকে এক কালো ধোঁয়ার আকারে নির্গত হয়ে বাতাসে মিলিয়ে যায় এবং শুভ্র তার নিজ সত্তা ফিরে পায়। আজ তাহলে এখানেই শেষ হলো আমাদের নতুন গা ছমছমে ভৌতিক গল্প অতৃপ্ত আত্মা। আমাদের এই গল্পটি কেমন লাগলো সেটা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে গল্পের সন্ধানীকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।